আসসালামু আলাইকুম। ভুল পদ্ধতিতে সমাজ শিক্ষার কারণে আজও পর্যন্ত যাদের সমাজ শিক্ষা সম্পূর্ণ হয়নি, এখনো সমাজের প্রশ্ন দেখলে আপনি ভুল করে থাকেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি দেখার পরে আপনার সমাজের কনফিউজ কিছু প্রশ্ন আছে যেগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে এবং যে কোনো পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো আসে, সেরকম কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করি আজকের পরে এই ধরনের পরীক্ষায় প্রশ্ন আসলে আপনি আর কখনোই ভুল করবেন না। তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, আশা করি অনেক উপকৃত হবেন এবং আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওটি করেছি তার কৃতজ্ঞতা স্বরূপ অবশ্যই এই ভিডিওটি শেয়ার দেবেন। আর 2025 সালে এসেও যদি আপনি বাংলা ব্যাকরণের মতো দুর্বোধ্য টপিকস গুলো এখনো নিজের আয়ত্তে না নিতে পারেন, তাহলে আপনি এখনো বুকার স্বর্গে বাস করছেন। কারণ এই অনলাইনের প্ল্যাটফর্মে আপনার শেখার পরিধি হয়েছে পৃথিবী ব্যাপ্তি। আগে যখন কিনা ইন্টারনেটের সেবা ছিল না, আপনার শেখার কোনো সুযোগ ছিল না, তখন কিন্তু আপনি হয়তো একটা বিষয় না জানা থাকতে পারতো, সেই সময় শেখার স্কোপটা কম ছিল। বাট এই অনলাইনের প্ল্যাটফর্মে পজিটিভ ওয়েতে যদি আপনি আপনার হাতের স্মার্টফোনটাকে ব্যবহার করতে পারেন, তাহলে অনেক কিছু আপনার কিন্তু নখদর্পণে চলে আসবে, শেখার সুযোগ তৈরি হবে। এখন দেখুন, আমরা আজকে সমাজের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। সমাজের বিস্তর কিছু নিয়ে আলোচনা করব না, যাতে করে অল্প বিষয় নিয়ে আপনার মাথায় গেঁথে থাকে। তো শুরুতে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করবেন। আর আমি আপনাদেরকে বলে রাখি, জাহাঙ্গীর অনলাইন স্কুল নামে আমার একটা ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে। এই পেজেও একটু লাইক ফলো দিয়ে রাখবেন। আমরা আজকে ক্লাস নিয়েছি সাদিক স্যারের কিংবদন্তি পেজ, সাদিক স্যারের পেজ থেকে। আর সাদিক স্যারের একটা আহ, অনবদ্য বই আছে, 19তম নিবন্ধনের যারা আপনার পরীক্ষার্থী আছেন, নিঃসন্দেহে স্যারের কাছ থেকে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে বইটি নিতে পারেন, নিঃসন্দেহে ভালো বই হবে। তো আসুন আমরা দেরি না করে আমরা শুরু করি। আহ, মানে আমরা সমাজের যে গুরুত্বপূর্ণ টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মধারায় সমাজ। সমাজ 6 ধরনের, তার মধ্যে কর্মধারায় সমাজ একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। এই কর্মধারায় সমাজকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাধারণ কর্মধারায় সমাজ, দুই হচ্ছে উপমান কর্মধারায় সমাজ, উপমিত কর্মধারায় সমাজ, রূপক কর্মধারায় সমাজ এবং মধ্য পদলোপী কর্মধারায় সমাজ। তো এই সমাসের মধ্যে তিনটা সমাস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে। একটা হচ্ছে উপমান উপমিত এবং রূপক কর্মধারায়। কিন্তু স্টুডেন্টরা এইখানে ভুল পদ্ধতিতে শেখার কারণে পরীক্ষায় বারবার এসে যাওয়া এই প্রশ্নগুলো বারবার ভুল করে থাকে। যেমন রূপক কর্মধারায় সমাসের ক্ষেত্রে যদি কোনো স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হয়, যদি বলা হয় বিষাদ সিন্ধু এটা কোন সমাস, সে বলে বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু এটা রূপক কর্ম সমাস। যদি বলা হয় মন মাঝি কোন সমাস, তার মুখস্থ আছে মন রূপ মাঝি রূপক কর্মধারয় সমাস। তাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে এটা কেন রূপক কর্মধারয় সমাস, বলে তো এখানে রূপ আছে তাই রূপক কর্মধারয় সমাস। কিন্তু বিষয়টা হলো, পরীক্ষায় তো আসে না যে মন রূপ মাঝি কোন সমাস, এরকম তো আসে না। এখানে তো ব্যাস বাক্য দেয়া থাকে না, ওখানে তো শুধু দেয়া থাকে সমস্ত পদ। তো সমস্ত পদ দেখে আপনি কিভাবে সমাস নির্ণয় করবেন, তারই দুর্দান্ত টেকনিক থাকবে আজকের এই ভিডিওতে। তো আসুন আমরা আগে দেখে নিই যে আমার কথাগুলো এবং সাউন্ডগুলো ক্লিয়ার কিনা। সবসময় আমার সাউন্ড একটু কমই থাকে, কানে হেডফোনটা লাগিয়ে একটু শুনবেন। এটা ফোনেরই সমস্যা, আপাতত ফোন চেঞ্জ করা সম্ভব হবে না। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন, আমি একটু কৃতজ্ঞতা স্বীকার করব যারা আমাদের পেজে কমেন্ট করেছেন। মাহমুদা আক্তার নূপুর সালাম দিয়েছেন, আরহাম রহমান সালাম দিয়েছেন, শাকিল দাস শুভ। সবাই একটু কমেন্টস করুন, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করুন। এবং এই রাতে আপনাদের লাইভের সাথে যুক্ত হয়েছি, নিঃসন্দেহে একটা ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা প্রথমেই আসি রূপক কর্মধারায় সমাস নিয়ে একটু আলোচনা করি। রূপক কর্মধারয় সমাস আমরা দুই টেকনিকে শিখবো। একটা হচ্ছে বেসিক থেকে মৌলিক নিয়ম, আর একটা হচ্ছে দুর্দান্ত একটা টেকনিক দিয়ে। তো দুর্দান্ত টেকনিকটা দিয়ে আগে শিখি। এই রূপক কর্মধারয় সমাসের টেকনিক ইতিমধ্যে আপনারা হয়তো জানেন, তারপরেও সেই বিষয়টা নিয়ে আবারও বলি। দেখেন, রূপক কর্মধারয় সমাস, এই যে প্রাণ পাখি, শোকানল, জীবন্তরী, মন মাঝি, বিষাদ সিন্ধু, সমারনল, এইগুলো হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এখন রূপক কর্মধারয় সমাসের টেকনিকটা কি? টেকনিকটা আমি বলছি, টেকনিকটা হচ্ছে আপনার প্রথম অংশ দৃশ্যমান হবে, প্রথম অংশ অদৃশ্যমান হবে। প্রথম অংশ কি হবে? অদৃশ্যমান, অদৃশ্য, অদৃশ্যমান, অদৃশ্যমান।
প্লাস পরের অংশ হবে দৃশ্যমান, পরের অংশ হবে দৃশ্যমান। এখন এটা কিন্তু একটা টেকনিক। আর মৌলিক আর একটা বিষয় আছে, মৌলিক বেসিক থেকে যেটা শিখবো সেটাও আমি এর পরে, আগে আমরা টেকনিকটা দিয়ে শিখি। এখন দেখেন আমি বলেছি প্রথম অংশ হবে কি অদৃশ্যমান, প্রথম অংশ হবে অদৃশ্যমান। এখন দেখেন প্রাণ পাখি, এই প্রাণ কি দেখা যায়, এটা কি দৃশ্যমান? আপনার প্রাণ, আমার ভেতরে যে প্রাণটা আছে এটা কি দেখতে পাচ্ছেন, আপনারটা কি দেখতে পাচ্ছেন? তাহলে প্রাণ কিন্তু অদৃশ্যমান, প্রাণ কি অদৃশ্যমান, অদৃশ্য, অদৃশ্যমান, অদৃশ্যমান। তাহলে দেখেন এই প্রাণ পাখি এটা অদৃশ্যমান, সুতরাং এটা রূপক কর্মধারয়। এখন শোকানল, দেখেন শোক বা দুঃখ কষ্ট, এটা কি আপনি কি দেখতে পাচ্ছেন? শোক বা দুঃখ কষ্ট এটা আপনি দেখতে পাচ্ছেন না। সো শোক দেখা যাচ্ছে না, এটা অদৃশ্যমান, সুতরাং এটা রূপক কর্মধারয়। অনুরূপভাবে জীবন তরী, জীবন, জীবন আর প্রাণ তো একই জিনিস, তো জীবন দেখা যায় না, তাই অদৃশ্যমান, তাই এটা রূপক কর্মধারয়। অনুরূপভাবে আহ আচ্ছা, মাঝে মাঝে আমাদের নেটওয়ার্কের সমস্যা হতে পারে, একটু কষ্ট করে দেখবেন। ইনশাল্লাহ আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছে। তানজিনা, তানজিনা মিলি আমাদের খুব অ্যাক্টিভ ফলোয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি যুক্ত হয়েছেন। জুই অ্যাক্টিভ ফলোয়ার, যারা যুক্ত হয়েছেন। তাহলে যে বিষয়টা নিয়ে বলছিলাম যে অদৃশ্যমান হবে একটা অংশ আর একটা হবে দৃশ্যমান। তাহলে দেখেন মন মাঝি, এই যে মন, এটা কিন্তু অদৃশ্যমান, মাঝি দৃশ্যমান। তাহলে এটা মন রূপ মাঝি। বিষাদ সিন্ধু, বিষাদ মানে কষ্ট, সিন্ধু মানে সাগর। তাহলে বিষাদ মানে কষ্ট, কষ্ট দেখা যায় না। আর সিন্ধু, সিন্ধু মানে সাগর, এটা দেখা যায়, একটা দৃশ্যমান এবং অন্যটি অদৃশ্যমান। সাদ্দাম হোসেন বলেছেন এভরিথিং ইজ ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সমর আনল, সমর অনল। আচ্ছা, যুদ্ধ, সমর মানে কি যুদ্ধ, যুদ্ধ যখন মনের ভিতরে হয় সেটাও কিন্তু অদৃশ্যমান। সো অনল, অনল কিন্তু আগুন, এটা দৃশ্যমান, একটা একটা দৃশ্যমান, একটা আরেকটা অদৃশ্যমান হলে সেটা হবে আমাদের রূপক কর্মধারয় সমাস, তাই না? রূপক কর্মধারয় সমাস। তাহলে আমরা যে টেকনিকটি দিয়ে দেখতে শিখলাম সেটা হচ্ছে একটা দৃশ্যমান হবে এবং অন্যটি হবে অদৃশ্যমান, প্রথমটা হবে অদৃশ্যমান, পরেরটা হবে দৃশ্যমান। এখন আসুন আমরা এটার একটু মৌলিক বিষয় দিয়ে একটা একদম ব্যাকরণের ভাষায় কিভাবে বলে, সেটা ব্যাকরণের ভাষায় কিভাবে বলে, ব্যাকরণের, ব্যাকরণের ভাষায় কিভাবে এটাকে নির্ণয় করবেন সেই জিনিসটা একটু আমরা দেখি। ব্যাকরণের ভাষায় আমরা এটা দেখব। ব্যাকরণের ভাষায় রূপক কর্মধারয়ের সংজ্ঞায় বলা হয়েছে, যদি উপমান এবং উপমেয় কর্মধারয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয়, অর্থাৎ অভিন্ন কল্পনা করা হয়, তাহলে সেটা তাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। এই ডেফিনেশনটাও একটু মনে রাখবেন, আপনি যে কোনো বইয়ের পৃষ্ঠায় গেলেই এটা এখানে দেখতে পাবেন যে রূপক কর্মধারয়ের সংজ্ঞাটা কি দিয়ে আছে। আচ্ছা, আমি নিজেও একটু দেখে আসি যে আমার পেজ থেকে আপনাদেরকে ক্লিয়ারলি দেখা যায় কিনা। আহ, ওকে, আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন এখনো পর্যন্ত 25 জনের উপরে, থ্যাংক ইউ ভেরি মাচ জানাচ্ছি। মোহাম্মদ কাউসার হুসাইন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা, রূপক কর্মধারয়ের ডেফিনেশন সংজ্ঞাটা অবশ্যই মুখস্থ করে নেবেন। আমি আরেকবার বলি, রূপক কর্মধারয়ের সংজ্ঞা বলা হয়েছে যে উপমান এবং উপমেয় এর মধ্যে অভেদ বা অভিন্ন কল্পনা করা হলে তাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। আচ্ছা, উপমান এবং উপমেয় মানে মানে যাকে তুলনা করা হয় এবং যার সাথে তুলনা করা হয় এটার মধ্যে অভিন্ন কল্পনা করা হবে, শব্দটা একটু মনে রাখেন, অভিন্ন বা অভেদ, অভিন্ন বা অভেদ মানে কোনো ভেদাভেদ নেই, পার্থক্য নেই, এরকম। এখন দেখুন আহ প্রাণ পাখি, জীবন তরী, মন মাঝি, আমি এইটা দিয়েই শুরু করি। মন মাঝি, মন এবং মাঝির মধ্যে একটা অভিন্ন কল্পনা করা হচ্ছে। অভিন্ন কল্পনাটা কেমন? আচ্ছা, মন এবং মাঝির মধ্যে যে অভিন্ন কল্পনাটা হলো এরকম যে, আচ্ছা আমরা যখন কোনো বাস বা ট্রাক রাস্তায় চলে, তার নির্দিষ্ট কিন্তু একটা রুট আছে, সেই রাস্তা দিয়ে যেতেই হয় তাকে। সে কিন্তু আর ধান ক্ষেত বা বিল খাল বিল দিয়ে সে যেতে পারে না। কিন্তু মাঝি যখন নৌকা চালায় তার কিন্তু মানে ওই ধরনের রুট নেই। সে কিন্তু যে কোনো সময় ডানে বামে পূর্ব পশ্চিমে পানির পথে সব দিকে যেতে পারে, তার মন যেদিকে চায় সেদিকে চায়। অর্থাৎ মাঝি এবং মন এটাও কিন্তু যে কোনো
টাইম টু টাইম চেঞ্জ হয়। আপনি কখনো মর্জিনাকে নিয়ে ভাবছেন, আপনি কখনো আপনার গার্লফ্রেন্ড নিয়ে ভাবছেন, তাহলে মনটা কিন্তু আপনার আপ অ্যান্ড ডাউন হতে পারে। আপনার মনটা কিন্তু যে কোনো দিকে ঘুরে যেতে পারে। মাঝির মনও যখন যেদিকে যায়, নৌকাও সেদিকে চলে। তাহলে মন এবং মাঝির মধ্যে কি করা হয়েছে? অভিন্ন কল্পনা করা হয়েছে। মন যেমন, মাঝিও তেমন। আরেকটা বিষয়ে একটু যদি আমি করি, ও কল্পনা দেখেন, আরেকটা তুলনা করি, দেখেন শোক, অনল। আচ্ছা, শোক মানে কি? দুঃখ কষ্ট। আর অনল মানে কি? আগুন। আগুন, আগুন। আচ্ছা, আগুন কি করে? আমাদের সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আর শোক, দুঃখ, শোক, শোক আপনার এই কষ্ট কি করে? আপনার সমস্ত শান্তিকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয়। সুতরাং শোক, দুঃখ, কষ্ট এবং অনলের মধ্যে একটা অভিন্ন কল্পনা করা হয়েছে। কল্পনাটা কি? আগুন যেমন সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, শোক আপনার শান্তি, আপনার সকল আরাম আয়েশকে নষ্ট করে দেয়। তাহলে সুখ এবং শোক এবং অনল, আগুনের মধ্যে একটা অভেদ কি কল্পনা করা হয়েছে? অভেদ বা অভিন্ন কল্পনা করা হয়েছে। সো আমরা ব্যাকরণের এই টার্মটাও যদি বুঝি, তাহলে কিন্তু এটা খুব সহজেই শিখতে পারি। আচ্ছা, বাংলা স্কুল যশোরের কেউ থাকলে এই গ্রুপে অ্যাড হতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট আমরা আরেকটা একটু দেখি, জীবন তরী। দেখেন এই যে মন মাঝি আর জীবন তরী, অনুরূপ একটা উদাহরণ। বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু সমান্তরাল। আচ্ছা, প্রাণ পাখি, প্রাণ পাখি, এইটার কিভাবে অভিন্ন কল্পনা করা হয়েছে? প্রাণ। আচ্ছা, পাখি, পাখি কিন্তু যখন তখন যেখানে খুশি উড়ে চলে যায়। অনুরূপ ভাবে প্রাণ আপনার যে কোনো মুহূর্তে দেহ থেকে উড়ে চলে যেতে পারে, জীবন থেকে উড়ে চলে যাবে। অর্থাৎ পাখির যেমন কোনো গ্যারান্টি নেই, এই ডালে বসে আছে তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, অনুরূপভাবে প্রাণ আপনার জীবন থেকেও চলে যেতে পারে। সুতরাং প্রাণ এবং পাখির মধ্যে অভিন্ন কল্পনা করা হয়েছে। অনুরূপভাবে জীবন প্রদীপ, জীবন প্রদীপ, জীবন প্রদীপ। এই যে প্রদীপ, আপনার প্রদীপ যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে, বাতাসে হোক বা তেল শেষ হয়ে গেলে। অনুরূপভাবে জীবনও কিন্তু যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। আমাদের এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি। তো জীবন এবং প্রদীপের সাথে অভিন্ন কল্পনা করা হয়েছে। তাহলে এটা আমরা কনসেপ্ট দুইটা দিয়ে ক্লিয়ার। একটা, একটা হচ্ছে অদৃশ্যমান, প্রথম অংশ অদৃশ্যমান, পরের অংশ হবে দৃশ্যমান। তাহলে অদৃশ্যমান এবং দৃশ্যমানের যে সমাস হয় সেটা হচ্ছে রূপক কর্মধারয়। আর এক বেসিক থেকে যেটা শিখলাম যে আহ, এখানে উপমেয় এবং উপমান, এই দুই সমাসের মধ্যে অভেদ বা অভিন্ন কল্পনা করা হলে যে সমাস হবে সেটা কিন্তু হবে রূপক কর্মধারয় সমাস। এখন আসি আমরা কিভাবে এই সমাস তো সমস্ত পদ দিকে চিনলাম, এখন ব্যাস বাক্য কিভাবে নির্ণয় করবো? ওই যে রূপ, মাঝখানে একটা রূপ বসিয়ে দিতে হবে। তাহলে কি বলতে? প্রাণ পাখি, প্রাণ রূপ পাখি। শোকানল, শোক রূপ শোক রূপ অনল। জীবন তরী, জীবন রূপ তরী। মন মাঝি, মন রূপ মাঝি। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। সমর রূপ অনল, সমান্তরাল। এরকম কিন্তু অসংখ্য রূপক কর্মধারয় সমস্যা আছে। আমরা দুইটা টেকনিকে শিখলাম, আশা করি এই রূপক কর্মধারয় থেকে আপনাদের আর কখনো ভুল হবে না। আচ্ছা, বিষাদ সিন্ধু একটু বুঝিয়ে দিন। আচ্ছা, বিষাদ সিন্ধু বুঝিয়ে দেন। আচ্ছা, বিষাদ মানে কিন্তু দুঃখ, বিষাদ মানে কি? দুঃখ। আর সিন্ধু মানে কি? সাগর। সিন্ধু মানে কি? সাগর। বিষাদ সিন্ধু তার মানে আপনার দুঃখ সাগরের মতো, সাগরের যেমন সীমাহীন, অনুরূপভাবে আপনার দুঃখও সীমাহীন। তাহলে এই যে সাগরের সাথে আপনার দুঃখ একটা অভিন্ন কল্পনা করা হয়েছে, তাহলে এটা কিন্তু অভিন্ন কল্পনা করা হয়েছে। সো এই বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার হতে পেরেছেন আশা করি। আহ স্যার একটু সহজ করে বুঝিয়ে দেন। তানজিনা মিলি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কিন্তু দুইটা টেকনিকে শিখলাম। আপনার যাদের এই যে অভিন্ন কল্পনার এই বিষয়টা অনেকের কাছে কঠিন লাগবে, তাদের জন্য আমি বলবো যে একটা অংশ অদৃশ্যমান এবং অদৃশ্যমান মানে যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পষ্ট করা যায় না, সেটা হতে পারে। যেমন প্রাণকে আপনি দেখতে পান না, ধরতে পারেন না, বা এটা অদৃশ্যমান। এটা কি? অদৃশ্যমান, অদৃশ্যমান। এটাকে আপনি দেখতে পারেন না। আপনি এটাকে এমনও মনে করতে রাখতে পারেন যে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রথম অংশটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর পরেরটা কনক্রিট নাউন, যেটা দৃশ্যমান। দেখেন শোক, এটা দেখা যায় না, ছোঁয়া যায় না, অদৃশ্যমান, বা ধরা যায় না, ছোঁয়া যায় না। জীবন, এটা অদৃশ্যমান। মন অদৃশ্যমান, কিন্তু পরের অংশ কিন্তু সবই দৃশ্যমান। প্রাণ পাখি, পরেরটা দৃশ্যমান, পাখি দৃশ্যমান। শোক অদৃশ্যমান। অনল, আগুন দৃশ্যমান। জীবন তরী, তরী মানে নৌকা, তরী কিন্তু দেখা যায়, দৃশ্যমান, জীবন দেখা যায় না।
মন অদৃশ্যমান, মাঝি দৃশ্যমান। সো দৃশ্যমান অদৃশ্যমান হইলেই আমাদের এটা হবে রূপক কর্মধারয় সমাস। আর আরেকটা ব্যাকরণে যেটা বললাম সেটা আপনাকে আর একটু বই পড়তে হবে, যে দুইটার মধ্যে অভিন্ন কল্পনা করা হবে। সো আশা করি এই কনসেপ্টটাও আপনাদের ক্লিয়ার হয়েছে। বিষাদ সিন্ধু জয়ী বলেছিলেন যে এটা একটু বুঝিয়ে দেন। আচ্ছা, আমরা আশা করি এই বিষয়টা, এই কনসেপ্টটা ক্লিয়ার। এখন আমরা আরো দুইটা একটা মানে প্যাচ লাগা একটা দুইটা টপিকস, এটা হচ্ছে উপমান এবং আরেকটা হচ্ছে উপমিত। এই দুইটা কর্মধারয় সমাস নিয়ে আমরা আলোচনা করব। এখানেও আমরা দুইটা টেকনিকে শিখবো, দুইটা টেকনিক। এক নম্বর টেকনিক সবাই যেটা অ্যাপ্লাই করে সেটা দিয়ে আগে শিখে নিই, তারপরে দুই নম্বরে একটা ব্যাকআপ টেকনিক দেবো। এই এক নম্বর টেকনিকে যদি আপনি ব্যর্থ হন, তাহলে ব্যাকআপ টেকনিকে আপনাকে উপমান উপমিত নির্ণয়ে সহায়তা করবে। তো প্রথমে আসি উপমান। উপমান মানে হচ্ছে এটা হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ। নাউন প্লাস অ্যাডজেক্টিভ নিয়ে যে সমাস হয় সেটা হবে উপমান কর্মধারয়। এখন নাউন এবং অ্যাডজেক্টিভ, নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলে। আর অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নামের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ, এগুলো যদি বোঝানো হয় তাহলে তাকে অ্যাডজেক্টিভ বলে। এখন দেখুন, আমরা সমস্ত পদের মধ্যে নাউন অ্যাডজেক্টিভ থাকলেই সেটাকে বলবো উপমান কর্মধারয়। এখানে আসুন, শশ ব্যস্ত। শশ ব্যস্ত, শশ মানে কি? খরগোশ। আর ব্যস্ত, ব্যস্ত এটা কিন্তু অ্যাডজেক্টিভ, মানে তার অবস্থা বোঝাচ্ছে সে কি অবস্থায় আছে, ব্যস্ত অবস্থায় আছে। সুতরাং এটা শশ হচ্ছে নাউন আর ব্যস্ত হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে নাউন অ্যাডজেক্টিভ ফরম্যাটে যদি সমস্ত বর্ডটা থাকে তাহলে সেটা হবে উপমান কর্মধারয় সমাস। আচ্ছা, হরিণ চপল। হরিণ চপল। আচ্ছা, এইটা দেখি আমরা কিন্তু সহজগুলো আগে দেখি। কুসুম কোমল। কুসুম কোমল। আচ্ছা, কুসুম মানে ফুলের যে সবচেয়ে নরম অংশ মাঝখানের সেটাকে বলে কুসুম। আর কোমল কি? নরম। কোমল হচ্ছে নরম। তাহলে কুসুম এটা একটা নাম, ফুলের নাম। আহ, আর কোমল হচ্ছে নরম, তার অবস্থা বুঝেছে। তার মানে এই কুসুম হচ্ছে নাউন আর কোমল হচ্ছে অ্যাডজেক্টিভ। কোমল হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে কুসুম কোমল নাউন অ্যাডজেক্টিভ, সুতরাং এটা উপমান। একইভাবে কাজল কালো। কাজল আমরা যেটা চোখে দিই সেটা কি কি হচ্ছে? কাজল। কাজল আমরা চোখে দিই, এটা হচ্ছে কাজল। তাহলে এটা হচ্ছে নাম। আর যে কোনো রং, কালো, সাদা, হলুদ, নীল, বাদামি, যত রঙের নাম আছে মনে রাখবেন এগুলো সবই অ্যাডজেক্টিভ। তাহলে আহ, কাজল কালো, তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা নাউন এবং এটা অ্যাডজেক্টিভ। নাউন এবং অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে সেটা হবে উপমান কর্মধারয়। আশা করি এটা ক্লিয়ার। নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ মনে রাখেন, নাউন অ্যাডজেক্টিভ হলে উপমান। আর দুইটা যদি নাউন নাউন হয় তাহলে উপমিত। নাউন প্লাস নাউন যদি হয়, দুইটা যদি নাউন হয় তাহলে উপমিত কর্মধারয় সমাস। দুইটা যদি নাউন হয় তাহলে উপমিত কর্মধারয় সমাস। আমরা একটু একটু খেয়াল করি। দেখেন, পুরুষ সিংহ। আচ্ছা, সিংহ কি? একটা নাম, তাহলে এটা নাউন। পুরুষ কি? একটা নাম, তাহলে এটাও কিন্তু একটা নাম। সো পুরুষ সিংহ, এই যে দুইটা নাউন, সুতরাং দুইটাই যদি নাউন হয় তাহলে উপমিত কর্মধারয় সমাস। তাহলে মনে রাখবেন, দুইটা নাউন হলে কি হবে? উপমিত কর্মধারয় সমাস। আর একটা যদি নাউন আর একটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে হবে উপমান কর্মধারয় সমাস। আপনাদেরকে বলেছিলাম যদি এইটা এই নাউন অ্যাডজেক্টিভ নির্ণয় না করতে পারেন, ব্যাখ্যা একটা সূত্র দেবো। তো আরেকটু ব্যাখ্যা করে নিই, তারপরে আমি বলছি। দেখেন, সোনা। সোনা, গোল্ড, এটা নাম, তার সুতরাং নাউন। মুখ, এটাও কিন্তু ফেস, এটাও একটা নাউন। ফুল, ফুল কিন্তু একটা নাম, তাই এটা নাউন। কুমারী, কুমারী নিয়ে একটু কনফিউজ হয় অনেকেরই, যে কুমারী, কুমার শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে কুমারী, সেই অর্থে এটা হচ্ছে নাউন। কুমার কুমারী এটা সেই হচ্ছে নাউন। কিন্তু কুমারী দিয়ে একটা নারীর, সে বিবাহিত না অবিবাহিত এরকম একটা অবস্থা বোঝাচ্ছে, সেই হিসাবে কিন্তু অ্যাডজেক্টিভও হয়। সো এই জায়গায় একটা প্যাচটা লাগতে পারে। তো এটার ব্যাকআপ সূত্রটা দিয়েও আমরা শিখে নেবো। আপাতত বাংলাদেশের অধিকাংশ ব্যাকরণ বইয়ের এইটা কিন্তু ফুল কুমারী হতেও উপমিত কর্মধারায় সমাসই দেওয়া আছে, সুতরাং দুইটা নাউন। চরণ কমল। চরণ মানে কি? পা, তার মানে নাউন। কমল মানে কি? পদ্ম ফুল। তার মানে চরণ কমলের সাথে তুলনা করা হয়েছে। পাকে মানে পাটা পদ্ম ফুলের মতো সুন্দর, তাই হচ্ছে চরণ কমল। তাই এটাও নাউন, এটাও নাউন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু কমল আর এটা কিন্তু কুসুম কোমল। কোমল মানে নরম, এটা অ্যাডজেক্টিভ। আর কমল মানে পদ্ম ফুল। এই ভুলটা যেন আপনারা করেন না। কুসুম কোমল, আর এখানে বলেছে চরণ কমল। চরণ মানে পা, কমল মানে পদ্ম। তাহলে দুইটাই নাউন, দুইটাই নাউন হলে কি বলেছিলাম? উপমিত। পদ্মলোচন।
পদ্ম মানে পদ্মফুল নাউন, আর লোচন মানে চোখ, চোখটা পদ্ম ফুলের মতো। মানে এখানে সুন্দর উপমা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে পদ্মলোচন। তাহলে এটাও নাউন, এটাও নাউন, দুইটা যদি নাউন হয় তাহলে আমরা কি শিখেছিলাম? উপমিত কর্মধারয় সমাস। এখন নাউন অ্যাডজেক্টিভ উপমান, নাউন নাউন উপমিত। এই নাউন অ্যাডজেক্টিভ এবং নাউন নাউন যদি বুঝতে অসুবিধা হয়, একটা ব্যাকআপ টেকনিক দেবো বলেছিলাম, সেই ব্যাকআপ টেকনিকটা এখন আপনাদেরকে দিয়ে দিচ্ছি, একটু দেখে নিন। আচ্ছা, কোনো কমেন্টস আছে কিনা? আচ্ছা, এই এই যে প্রথম টেকনিকটা সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টসে লেখেন তো, ক্লিয়ার কিনা? সবাই একটু লিখেন ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, এটা লিখেন। এখন আমরা ব্যাকআপ টেকনিকটা হচ্ছে, এখানেতে দেখেন উপমিত বানানে কি আছে? রস্যু প ময় হস্যি ত, উপমিত, তাই না? এই যে ময় রশ্মিতে মিথ্যা, ময় রশ্মিতে কি হয়? মিথ্যা। অর্থাৎ উপমিত কর্মধারায় সমাসটা হবে মিথ্যা সমাস। উপমিত কর্মধারায় সমাসটা কি হবে? মিথ্যা সমাস। এখন কিভাবে মিথ্যা সমাস হয় আমরা একটু দেখি। আচ্ছা, প্রথমে আসি পুরুষ সিংহ বা সিংহ পুরুষ। এখানে দিয়ে আছে কি? সিংহ পুরুষ, তাই না? সিংহ পুরুষ, সিংহ একটা নাম, আর এই যে পুরুষ, পুরুষও একটা নাম, তাই না? সিংহ পুরুষ দুইটাই নাম, তাহলে মানে এটা উপমিত কর্মধারয় সমাস, নাউন নাউন। এখন দেখি আমরা 2 নম্বর টেকনিকে বলেছিলাম এটা একটা মিথ্যা সমাস। আচ্ছা, আমরা সিংহ পুরুষ বা পুরুষ সিংহ কখন বলি? যখন একটা পুরুষ খুবই শক্তিশালী হয়, তাকে বলি এটা তো একটা পুরুষ সিংহ, আরে বাবা এটা সিংহ পুরুষ, এরকম বলি যে শক্তিমানকে, তাই না? কিন্তু প্রকৃত অর্থে পুরুষ কি কখনো সিংহর মতো হতে পারবে? ওরকম শক্তিশালী হতে পারবে? পুরুষ কখনো সিংহ হতে পারবে না, সিংহও কখনো পুরুষ হতে পারবে না। সুতরাং এটা একটা মিথ্যা সমাস। এটা কি সমাস? এটা একটা মিথ্যা সমাস। আর যদি মিথ্যা সমাস হয়, অর্থাৎ মিথ্যা কম্পারিজনটা হয়, তুলনাটা যদি মিথ্যা হয়, তাহলে সেটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। এই যে মিতে মিথ্যা, উপমিত, এই যে উপমিত, এই যে মিথ থেকে মিথ্যা, মিথ থেকে মিথ্যা সমাস। মুখচন্দ্র, আচ্ছা মুখচন্দ্র আমরা কি বলি? বা চাঁদ মুখ যখন বলি, দেখেন দেখেন চাঁদ মুখ, চাঁদ মুখ আমরা কখন বলি? যখন মুখটা খুব সুন্দর হয়, এই তো দেখি চাঁদ মুখ, তাই না? আমরা এই উপমাটা দিয়ে থাকি, চাঁদ মুখ। আসলে এখন মুখ যতই সুন্দর হোক, সে কি চাঁদের মতো? কখনোই চাঁদের মতো মুখ হয় না। তারপরেও আমরা তুলনা দিই চাঁদের সাথে, তাহলে এটা একটা মিথ্যা সমাস। এটা একটা মিথ্যা সমাস, কারণ মুখ আর চাঁদ কখনো এক জিনিস না। মুখ কখনো চাঁদ হবে না, চাঁদ কখনো মুখ হবে না, তো এটা একটা মিথ্যা সমাস। কিন্তু আমরা ভাইস ভার্সা, একটু বিপরীত ভাবে যদি এখানে দেখি, দেখেন এগুলো কিন্তু সত্য সমাস। উপমান, মান মানে কি? মান সম্মান, মানে সত্য, যাদের, যারা সত্যবাদী তাদের কিন্তু একটা সত্যবাদী যারা, তাদের কিন্তু একটা মান আছে। মান থেকে সত্যবাদী ব্যক্তিদের মান সম্মান থাকে, এটা একটা সত্য সমাস। উপমান হচ্ছে একটা সত্য সমাস, আর উপমিত একটা মিথ্যা সমাস। দেখেন কাজল কালো, দেখেন কাজলের রং কেমন? আসলে চোখে যেটা পড়েন সেটা তো কালোই, আবার কালো তো কালোই। তাহলে কাজল কালো এটা কিন্তু একটা সত্য সমাস। কাজলও কালো, কালোও কালো, তাহলে কাজল কালো এটা কিন্তু একটা সত্য সমান, সত্য সমাস। এখন দেখেন শশ ব্যস্ত, শশ মানে কি? খরগোশ, শশ মানে কি? খরগোশ, খরগোশ। আর ব্যস্ত মানে কি? মানে খরগোশ তো সবসময় ব্যস্ত থাকে, তাই না? খরগোশ কি ওই স্থির দেখা যায়? সে তো শুধু দৌড়াদৌড়ির মধ্যেই থাকে। তার মানে শশ ব্যস্ত মানে সে, শশ মানে খরগোশ সবসময় ব্যস্ত থাকে, এটা কিন্তু সত্য, এটা সত্য। কাজল কালো, অর্থাৎ এটা কিন্তু সত্য, কারণ কাজল আসলেই কালো। এমনই ভাবে দেখেন তুষার শুভ্র, তুষার, তুষার শুভ্র, তুষার শুভ্র, শুভ্র মানে কি? সাদা, শুভ্র মানে কি? সাদা। তুষার আকাশ থেকে সাদা সাদা যেটা পড়ে সেটা তুষার, আর সেটা কেমন? সাদা। তুষারও সাদা, শুভ্রও সাদা। তার মানে এই যে তুলনাটা করা হয়েছে, এটা দুইটাই সাদা এবং এটা সত্য সমাস। যদি সত্য সমাস হয় তাহলে উপমান কর্মধারয় সমাস, আর যদি মিথ্যা হয় তাহলে উপমিত কর্মধারয় সমাস। এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার কিনা? এই বিষয়গুলো হয়তো অনেক আগে থেকে আপনারা অনেক স্যারের কাছ থেকে শিখেছেন। সো নেটওয়ার্কের দারুণ সমস্যা হচ্ছে মনে হয়, দারুণ সমস্যা হচ্ছে মনে হয়। ইতিমধ্যে আমাদের সাথে মাশাআল্লাহ অনেকেই যুক্ত আছেন। তাহলে এই যে আমরা এতক্ষণ ধরে 3টা জিনিস আলোচনা করলাম, এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার কিনা? এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন দিই নাকি? আমি আবারও একটু পুরাটাই সামারাইজ করে ফেলি। আমাদের উপমান হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, আর উপমিত হচ্ছে নাউন নাউন।
এটা হচ্ছে প্রথম সূত্র। 2 নম্বর হচ্ছে ব্যাকআপ সূত্র বলেছি, উপমান হচ্ছে সত্য সমান, আর উপমিত, মিতে মিথ্যা, মিততে মিথ্যা, এটা হবে একটা মিথ্যা সমাস, এটা হবে মিথ্যা সমাস। মুখ যতই সুন্দর হোক না কেন সেটা সোনা মুখ বলা হচ্ছে, সোনা মুখ। এরকম সোনা মুখ, এই যে সোনা এবং মুখ, এটা কিন্তু মুখ দেখতে গোল্ডের মতো, সোনার মতো, তাই সোনা মুখ বলা হচ্ছে, আসলে মুখ কখনোই গোল্ড না, তাহলে এটা একটা মিথ্যা সমাস। সো এই কনসেপ্টটা ক্লিয়ার। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আহ, কিভাবে আপনি ব্যাস বাক্য নির্ণয় করবেন, কিভাবে আপনি ব্যাস বাক্য নির্ণয় করবেন। আমরা ছোটবেলা থেকে স্কুল কলেজে যে সমাস নির্ণয়ের, ব্যাস বাক্য নির্ণয় শিখেছি, আমাদের স্যারেরা বলেছেন যে উপমান কর্মধারয় সমাসের ন্যায় মাঝে থাকে। কি বলেছে এখানে? ন্যায় মাঝে থাকে। আমরা ছোটবেলা থেকে শিখেছি কি? ন্যায় মাঝে থাকে। কি শিখেছি? ন্যায় মাঝে থাকে। ন্যায় হচ্ছে মাঝে থাকে। উপমান সমাসের ন্যায় কোথায় থাকে? ন্যায় থাকে মাঝে, মাঝখানে, মাঝে। হ্যাঁ, ওইটা দিয়ে আমরা কাজে লাগাবো। আর উপমিত কর্মধারয় সমাসের ন্যায় কোথায় থাকে? শেষে। ন্যায় কোথায় থাকে? ন্যায়, এই যে ন্যায় শব্দটা থাকবে, ন্যায় বা মতো, এটা থাকবে শেষে। ন্যায় থাকবে কোথায়? শেষে। শেষে। এখন দেখেন, তার মানে উপমান কর্মধারয় সমাসের মাঝখানে একটা ন্যায় বসাই দেন, তাহলে এটা ব্যাস বাক্য হয়ে গেল। তাহলে শশ ব্যস্ত, তাহলে কি বলবেন? শতকের ন্যায় ব্যস্ত। বজ্র কঠোর, তাহলে কি বলবেন? বজ্রের নয় কঠোর, বজ্রের ন্যায় কঠোর। মাঝখানে একটা ন্যায় বসাই দিতে হবে, উপমানে কি করতে হবে? বজ্রের ন্যায় কঠোর। হরিণ চপল, তাহলে হরিণের ন্যায় চপল। হরিণ মানে চপল, মানে দৌড়াদৌড়ি করে যারা, তাহলে হরিণের ন্যায় চপল। কুসুম কমল, এখন সেই কোমল মানে নরম, কেমন? ফুলের মতো তুলতুলে, তুলতুলে। আচ্ছা, কুসুম কোমল, তাহলে কুসুমের ন্যায় কোমল, কুসুমের ন্যায়, তাহলে উপমানের ন্যায়টা কোথায় বসা দিতে দিতে হবে? জাস্ট সমস্ত পদের মাঝখানে একটা ন্যায় বসায় দিয়ে একটা বিভক্তি যোগ করে। বিড়াল তপস্বী, বিড়াল তপস্বী মানে বিড়াল যেমন ইঁদুরকে ধরার জন্য কি হয়, চুপটি করে বসে থেকে তপস্যা করে, যে কখন গর্ত থেকে ইঁদুর বেরোবে আর খপ করে ধরবে, যে তপস্যা করে। এরকম এখানে বিড়াল তপস্বী, তার মানে বিড়ালের ন্যায় তপস্বী, এখানে একটা জাস্ট ন্যায় বসাই দেন। এখানে তপস্বী কিন্তু অ্যাডজেক্টিভ। কাজল কালো, তো কাজলের ন্যায় কালো, তাহলে উপমান কর্মধারয় সমাসে আমরা ব্যাস বাক্য নির্ণয় করার সময় জাস্ট মাঝখানে একটা ন্যায় বসিয়ে দেবো। আর উপমিত কর্মধারয় সমাসে ন্যায়টা আমরা জাস্ট শেষে বসিয়ে দেবো, কিন্তু এখানে একটা ভেজাল আছে। তো ভেজালটাও আমি একদম কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, সেটা দেখেন। এখানে দেখেন সোনামুখ, কি বলা হয়েছে? সোনামুখ, সোনামুখ। এখন আহ, সোনা মুখ মানে সোনার ন্যায় মুখ, বা সোনার মতো মুখ, সোনার মতো মুখ। তাহলে এই যে ন্যায়টা কোথায় দিচ্ছি আমরা? এখানে এই মাঝখানে দিয়েছি, তাহলে এখানেও মাঝখানে দিলাম, এখানেও মাঝখানে দিলাম, তাহলে আমরা তো একটা ভেজাল লেগে গেল, তাই না? যে এখানে তো মাঝখানে হলো, এখানেও মাঝখানে হলো, এই ভেজালটা আমি একটু দূর করে দিই। দেখেন, অনুরূপভাবে ফুলকুমারী, 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 এর আমি যদি ন্যায়টা শেষে দিই, ফুলকুমারীর ন্যায়, তাহলে কিন্তু এটা কিন্তু ব্যাস বাক্য হলো না, ব্যাস বাক্য হলো না। তাহলে আমরা এই ন্যায়টা দিতে গেলে জাস্ট কিছু শব্দের আগে পরে অবস্থান নিয়ে আসতে হবে। কখন নিয়ে আসবেন? মনে রাখবেন, আমরা উপমান এবং উপমিত কর্মধারয় সমাসে দুইটা কাজ করে থাকি, একটা যাকে তুলনা করি, আর একটা হচ্ছে যার সাথে তুলনা করি। যাকে তুলনা করি এবং যার সাথে তুলনা করি, আমরা যাকে তুলনা করি ওই শব্দটাকে আগে নিয়ে আসতে হবে। আচ্ছা বলুন তো, ফুলকুমারী, আমরা কি ফুলকে কুমারীর সাথে তুলনা করি, নাকি কুমারীকে ফুলের সাথে তুলনা করি? ফুলকুমারী মানে সে মেয়েটি মানে একদম পবিত্র, সে ফুলের মতো পবিত্র, তার মানে ফুলকুমারী, তাই না? তাহলে আমরা কুমারীকে ফুলের সাথে তুলনা করি, তাহলে কাকে তুলনা করছি? কুমারীকে। কার সাথে? ফুলের সাথে। তো যাকে তুলনা করব তাকে আগে বসাতে হবে, তাহলে ফুলকুমারী, এই কুমারীটিকে আগে বসাতে হবে, তাহলে কুমারী, কুমারী ফুলের ন্যায়। কি লিখতে হবে তারপরে? ফুলের ন্যায়, কুমারী ফুলের ন্যায়। ব্যাস বাক্য নির্ণয় করে সময় সবাই কি করতে হবে? যাকে তুলনা করি তাকে আমরা আগে বসাবো, আর ন্যায়টাকে শেষে বসাবো, তাহলেই কিন্তু এইটা জাস্ট দুই একটা আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপনার ওরকম চেঞ্জ হবে না। যেমন পদ্মলোচন, এই দেখেন ন্যায়টা শেষে বসি, যে পদ্মলোচনের ন্যায়। চরণ কোমল, চরণ কমলের ন্যায়। পুরুষ সিংহ, আচ্ছা এখানে পুরুষ, আমরা পুরুষকে তুলনা করছি সিংহের সাথে, সিংহ পুরুষ, তাহলে কি হবে? পুরুষ সিংহের ন্যায়। এই যে যাকে তুলনা করব তাকে আগে বসাতে হবে, এইটা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে ব্যাস বাক্য নির্ণয়ের ক্ষেত্রে আপনার কখনো এই ঝামেলাটা পোহাতে হবে না।
ব্যাস বাক্য নির্ণয়ের ক্ষেত্রে কখনো এই ঝামেলাটা প্রয়োগ হতে পারে না। পুরুষ সিংহ, তাহলে আহ, পুরুষ সিংহ পুরুষ সিংহের ন্যায়। ফুল কুমারী, কুমারীকে তুলনা করছি, তাই কুমারী ফুলের ন্যায়। সোনা মুখ, তাহলে সোনা মুখ, আমরা মুখকে তুলনা করছি কার সাথে? সোনার সাথে। তাহলে মুখ সোনার ন্যায়, মুখ সোনার ন্যায়। অথবা সোনার মতো মুখ, এটা আপনাকে ন্যায় মাঝখানে দিয়েও পড়া যাবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে আপনি এইভাবেও লিখতে পারবেন, মুখ সোনার ন্যায়। মুখ সোনার ন্যায়। আসলে এখানে কিন্তু ন্যায় আগে পরে দিয়ে সমাসে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে আপনার দুইটা যদি নাউন হয় সেটা হচ্ছে উপমান ও উপমিত। দুইটা নাউন হলে উপমিত, আর সেটা যদি মিথ্যা সমাস হয় সেটাও কিন্তু উপমিত। আর দুইটা, একটা যদি নাউন একটা একটা অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা উপমিত কর্মধারী সমাস। আর রূপক কর্মধারী সমাস আমরা একটা অদৃশ্যমান একটা দৃশ্যমান হবে। তাহলে মানে সমাসের সবচেয়ে বেশি আসা প্রশ্ন উপমান উপমিত এবং রূপক কর্মধারয় সমাসের আজকে যে অল্প সময় ধরে আলোচনা করলাম, এই কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার হলো কিনা, এই কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার হলো কিনা? আশা করি আপনাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আজকে নেটওয়ার্কের স্লো কালেকশন, তো আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাতে পেরেছি ইনশাআল্লাহ। আর আবারও বলবো যে জাহাঙ্গীর অনলাইন স্কুল এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। একই সাথে সাদিক স্যারের যে 19তম শিক্ষক নিবন্ধনের বইটা আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন। এই পেজেই মেসেজ দিলে বইটা পেয়ে যাবেন। নিঃসন্দেহে বইটি আপনাদের জন্য আহ, নিবন্ধনের দুর্দান্ত একটা বই হতে চলেছে। তো সবার জন্য শুভকামনা এবং শুভরাত্রি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও অন্য কোনো দুর্বোধ্য ব্যাকরণের টপিকস নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।